রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্টস এই নামটা এখন ওয়েব ডেভেলপমেন্ট দুনিয়ায় সবখানে, তাই না? এটা কিন্তু শুধু নতুন একটা ফিচার না, এটা রিয়্যাক্ট অ্যাপ বানানোর পুরো ধারণাই পাল্টে দিচ্ছে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কেন হঠাৎ করে এই নতুন আর্কিটেকচারের দরকার পড়ল আর এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো হঠাৎ করে সার্ভার কম্পোনেন্টের দরকারটা পড়ল কেন? আমরা তো এতদিন ধরে জেনে এসেছি যে রিয়াক্টে ইউআই হচ্ছে স্টেটের একটা ফাংশন, মানে স্টেট বদলালেই ইউআই বদলে যাবে। বেশ সহজ সরল হিসেব। তাহলে এই নতুন জিনিসের কি দরকার? সমস্যাটা আসলে বেশ গভীর। যখন সব কিছুর দায়িত্ব ক্লায়েন্টের উপর, মানে ইউজারের ব্রাউজারের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন কি হয়? তখন বিশাল বিশাল জাভাস্ক্রিপ্ট ফাইল ডাউনলোড করতে হয়। এতে অ্যাপের পারফরম্যান্স একেবারে মুখ থবড়ে পড়ে। আর ডেটা আনার জন্য তো কথাই নেই, একের পর এক নেটওয়ার্ক রিকোয়েস্ট যেতেই থাকে, যেটাকে আমরা বলি ক্লায়েন্ট সার্ভার ওয়াটারফল। সব মিলিয়ে ইউজারের জন্য পুরো ব্যাপারটা হয়ে যায় খুবই স্লো আর বিরক্তিকর। মজার ব্যাপার হলো এই সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়ে আছে আমাদের অতীতেই। চলুন না একটু টাইম ট্রাভেল করে দেখে আসি ওয়েব ডেভেলপমেন্টের সেই দুটো ভিন্ন পৃথিবীর গল্প যা আমাদের আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। একদিকে ছিল পিএইচপির যুগ। তখন ইউআই ছিল সরাসরি ডেটার ফাংশন, মানে সার্ভার ডেটাবেস থেকে ডেটা এনে সোজা এইচটিএমএল বানিয়ে পাঠিয়ে দিত। ফলাফল অবিশ্বাস্য ফাস্ট লোডিং, যদিও ইন্টারঅ্যাক্টিভিটি প্রায় ছিলই না। আর অন্যদিকে এলো রিয়াক্টের যুগ, যেখানে ইউআই হয়ে গেল স্টেটের ফাংশন। আমরা পেলাম অসাধারণ সব ইন্টারঅ্যাক্টিভিটি, কিন্তু দাম হিসাবে ফ্রন্টএন্ড আর ব্যাকএন্ডের মাঝে একটা বড় দেয়াল তৈরি হয়ে গেল, আর পারফরম্যান্সও ধীর হতে শুরু করল। তো প্রশ্নটা হলো, এমন কি কোনো উপায় আছে যেখানে আমরা এই দুটো জগতের সেরা জিনিসগুলো এক করতে পারি? ভাবুন তো একবার, একদিকে রিয়্যাক্টের অসাধারণ ইন্টারঅ্যাক্টিভিটি আর অন্যদিকে সার্ভারের সেই অবিশ্বাস্য দ্রুত ডেটা লোডিং, দুটো একসাথে। আর ঠিক এই স্বপ্নটাকেই সত্যি করতে এসেছে রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্টস। এটা যেন ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে থাকা সেই দেয়ালটা ভেঙে একটা মজবুত ব্রিজ তৈরি করে দিয়েছে। তাহলে এই রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্টস বা আরএসসি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা রিয়্যাক্ট অ্যাপ বানানোর একেবারে নতুন একটা আর্কিটেকচার। এই আর্কিটেকচারে সার্ভার আর কোনো বাইরের জিনিস না, সে এখন আমাদের রিয়্যাক্ট কম্পোনেন্ট ট্রিয়েরই একজন নেটিভ সদস্য, মানে ঘরের লোক। চলুন এই টেবিলটা দিয়ে পার্থক্যটা আরও সহজে বুঝে নিই। দেখুন, সার্ভার কম্পোনেন্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা চলে শুধু সার্ভারে। এর কোনো স্টেট নেই, মানে ইউজ স্টেট ব্যবহার করা যাবে না, আর কোনো ইন্টারঅ্যাক্টিভিটিও নেই। কিন্তু সবচেয়ে বড় চমকটা হলো শেষ পয়েন্টে, এটা ব্রাউজারে এক ফোঁটাও জাভাস্ক্রিপ্ট পাঠায় না, একদম জিরো। আর ক্লায়েন্ট কম্পোনেন্ট হলো আমাদের সেই পুরনো বন্ধু, যা ব্রাউজারে চলে আর সব রকম ইন্টারঅ্যাকশন তো তত্ত্বকথা তো অনেক হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। একজন ডেভেলপার আসলে কিভাবে ঠিক করেন যে কোনটা সার্ভার কম্পোনেন্ট হবে আর কোনটা ক্লায়েন্ট? নেক্সট.জেএস এর মতো আধুনিক ফ্রেমওয়ার্কগুলোতে নিয়মটা খুবই সহজ। এখন ডিফল্ট হিসেবে সব কম্পোনেন্টই হলো সার্ভার কম্পোনেন্ট, কিন্তু যখনই আপনার কোনো ইন্টারঅ্যাক্টিভিটি দরকার হবে, যেমন একটা বাটনে ক্লিক করা বা স্টেট ম্যানেজ করা, তখন শুধু ফাইলের একেবারে মাথায় লিখে দিতে হবে ইউজ ক্লায়েন্ট। ব্যাস, এটুকুই। রিয়্যাক্ট সাথে সাথে বুঝে যাবে যে এই কম্পোনেন্টের জাভাস্ক্রিপ্ট কোডটা ব্রাউজারে পাঠাতে হবে। একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা ভাবা যাক। যেমন এই ওয়াইল্ড ওয়াসিস অ্যাপটা, এর যে সাইডবার বা হেডার আছে, সেগুলোতে তো কোনো ইন্টারঅ্যাকশনের দরকার নেই, তাই না? ওগুলো সার্ভার কম্পোনেন্ট। আবার ধরুন কেবিনের যে তালিকা, সেটাও তো সার্ভার থেকে সরাসরি ডেটা নিয়ে আসে, তাই সেটাও সার্ভার কম্পোনেন্ট। কিন্তু এবার ভাবুন ডার্ক মোড বাটনের কথা বা ফিল্টারিং অপশনের কথা, এগুলোতে তো ইউজারের ক্লিক লাগবে, স্টেট বদলাতে হবে, তাই এগুলো হলো ক্লায়েন্ট কম্পোনেন্ট। খুবই যৌক্তিক, তাই না? এই নতুন মডেলটা ডেভেলপারদের হাতে এমন কিছু সুপার পাওয়ার তুলে দিয়েছে যা আগে ক্লায়েন্ট সাইড রিয়্যাক্টে আমরা কল্পনাও করতে পারতাম না। চলুন দেখি কি সেই সুপার পাওয়ারগুলো। প্রথম আর সবচেয়ে বড় সুপার পাওয়ারটা হলো ডেটা ফেচিং। এখন কম্পোনেন্টের ভেতরেই সরাসরি অ্যাসিঙ্ক ব্যবহার করা যায়। এর মানে সেই কুখ্যাত ক্লায়েন্ট সার্ভার ওয়াটারফল সমস্যার দিন শেষ। দ্বিতীয়ত, বড় বড় যে লাইব্রেরিগুলো আছে, সেগুলো এখন সার্ভারেই থেকে যায়, ব্রাউজারে এসে আর লোড বাড়ায় না। আর সবশেষে এপিআই কিয়ের মতো গোপন জিনিসগুলো এখন সার্ভারেই সুরক্ষিত থাকে, ক্লায়েন্টে আসার কোনো সুযোগই নেই। আর এটাই হলো সেই গেম চেঞ্জিং ব্যাপার। একটা পিওর সার্ভার কম্পোনেন্টের জন্য ব্রাউজারে ঠিক কতটুকু জাভাস্ক্রিপ্ট পাঠানো হয় জানেন? 0। হ্যাঁ, একদম 0 বাইটস। এর মানে কি? এর মানে হলো অবিশ্বাস্য দ্রুত পেজ লোড আর অসাধারণ পারফরম্যান্স। এই আইডিয়াটার একটা খুব সুন্দর নাম আছে, অদৃশ্য কোড বা ডিসঅ্যাপিয়ারিং কোড। ভাবুন, ডেট ফরম্যাট করা বা মার্কডাউন পার্স করার মতো ভারী লাইব্রেরিগুলো সার্ভারে তাদের সব কাজ সেরে ফেলে, আর ব্রাউজারে শুধু ফাইনাল আউটপুটটা পাঠায়। কোডটা যেন সার্ভারেই উধাও হয়ে যায়। ফলাফল
একটা সুপার ফাস্ট অ্যাপ। এটা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই যে সার্ভার কম্পোনেন্টস ওয়েব ডেভেলপমেন্টের একটা নতুন অধ্যায় শুরু করেছে, আর এটাই হলো রিয়্যাক্টের ভবিষ্যৎ। অবশ্যই এই নতুন মডেলটা শিখতে কিছুটা সময় লাগবে। কখন সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করতে হবে, কখন ক্লায়েন্ট, এই সিদ্ধান্তগুলো এখন ডেভেলপারদেরই নিতে হবে। কিন্তু একবার এই প্যাটার্নটা আয়ত্তে এসে গেলে দেখবেন অ্যাপ বানানোটা আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক আর শক্তিশালী মনে হচ্ছে। আসলে এই মডেলে কাজ করতে করতে অনেক ডেভেলপারই মনে এই প্রশ্নটা আসে, আরে আমরা এতদিন ধরে ডেটা আনার জন্য আলাদা এপিআই লেয়ার বানানোর মতো এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম কেন? কারণ এখন তো মনে হয় কম্পোনেন্টের ভেতর থেকেই সরাসরি ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসাটাই সবচেয়ে সহজ আর স্বাভাবিক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই নতুন আর্কিটেকচারকে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যেকার সেই পুরনো দেয়ালটাকে পুরোপুরি ভেঙে ফেলবে? এটাই কি তাহলে আলাদা এপিআই লেয়ার বানানোর যুগের সমাপ্তি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?